সরকার বলুন, নির্বাচন কমিশন বলুন কিংবা রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বেশি ভোগাবে। যারা এটা ঠিক করবেন তারাই তো এখনো পরিপূর্ণভাবে ঘুরে দাঁড়াতে তারা পারেনি। একটা শঙ্কার মধ্যে থাকতে হবে, একটা ভয়ের মধ্যে থাকতে হবে। এই যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে বাস্তবতা আমরা লক্ষ্য করছি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে, এই জায়গাতে এখনো নির্বাচন উপযোগী একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটি ভালো বা স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে যে ধরনের যে মানদণ্ডে যদি আমরা বিচার করি, তাহলে সেই মানদণ্ড অনুযায়ী যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকার কথা সেটি আসলে নেই। এটি বাস্তবতা। এখন এটি তৈরি হতে আমাদের সময় লাগবে। ফেব্রুয়ারির পরে নির্বাচন হয়ে গেলেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো হয়ে যাবে এমন উদাহরণ বা দৃষ্টান্ত আমরা লক্ষ্য করছি না। কারণ যারা এটা ঠিক করবেন তারাই তো এখনো পরিপূর্ণভাবে ঘুরে দাঁড়াতে তারা পারেনি। তাদের সক্ষমতার যে পুনরুদ্ধার বলুন, নতুন করে তার সক্ষমতার পর্যাপ্ত যে বিকাশ, সেই জায়গাটি তো এখনো যথাযথভাবে হয়নি। তো যেটি এই প্রয়োজনগুলো যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত যারা অপরাধীরা নানা ধরনের অপরাধ করার সুযোগ গ্রহণ করবে, সেটা হচ্ছেও তাই। এবং এর সাথে আবার এটা যুক্ত হচ্ছে যে এই বিগত সরকারের যে পক্ষ থেকে সংঘাত সহিংসতার যে ইঙ্গিত বা আলোচনা বা বিবৃতি আমরা নানাভাবে যেটা শুনছি, তারাও তো নানাভাবে এটা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে বা করছে বলে আইন শৃঙ্খলা বাহিনী বলছে। এবং বাস্তবতা তাইও, যে আসলে যারা কোনো একটি গণঅভ্যুত্থানে পরাজিত হয়, গণঅভ্যুত্থানের পরবর্তী যে বড় যে রাজনৈতিক যে ইভেন্ট বা নির্বাচনের মতো যে বড় রাজনৈতিক যে আয়োজন, সেখানে অংশগ্রহণ করা না করা নিয়ে তো আসলে আমরা এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে বলে আমরা লক্ষ্য করছি না। তাহলে এর সুযোগটা তো সেই পরাজিত শক্তি বলুন অথবা বিগত দিনের সরকার, তারা নানাভাবে সেটাকে গ্রহণ করার চেষ্টা করবে। এখন আগামী দিনের নির্বাচনের যে প্রেক্ষাপট কিংবা নির্বাচন কেন্দ্রিক যে আয়োজন, সেই আয়োজনে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সরকার বলুন, নির্বাচন কমিশন বলুন কিংবা রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বেশি ভোগাবে এবং সবচেয়ে বেশি তাদেরকে এক ধরনের চিন্তার মধ্যে রাখবে, সবচেয়ে বেশি তটস্থ করে রাখবে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নির্বাচন উপযোগী একটা ন্যূনতম মানদণ্ডেও যদি নেওয়া না যায়, তখন ভোটারদের অংশগ্রহণ কী মাত্রায় থাকবে, রাজনৈতিক দল কিংবা তার যারা প্রার্থী তারা প্রচারণার ক্ষেত্রে কোনো সংঘাত সহিংসতার মুখোমুখি হবে কিনা, বা তার নেতাকর্মীরা বা সমর্থকরা কোনো সংঘাত সহিংসতার সৃষ্টি করবে কিনা, এই প্রসঙ্গগুলো তো আছে। এবং এই প্রসঙ্গের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে থানা থেকে যে সমস্ত অস্ত্র লুট হয়েছিল, অর্থাৎ এই লুট হওয়া অস্ত্রের এখনও 30% অস্ত্র কিন্তু উদ্ধার করতে পারেনি। কিংবা বিগত সরকারের যাদের বৈধ লাইসেন্স ছিল অস্ত্রের, সেটি তো সরকার জমা দেওয়ার জন্য বলেছে, তো সেই সময়টাও তো পার হয়ে গেছে, সেই অস্ত্রও কিন্তু একটা বড় অংশ জমা দেয়নি। তার মানে এটা একটা বড় থ্রেট, একটা হুমকি, একটা ঝুঁকি যে অবৈধ অস্ত্রগুলো লুট হয়েছে তার একটা বড় অংশ এখনও অপরাধীদের হাতে আছে। আরেকটা হচ্ছে যে মব ভায়োলেন্সের যে প্রসঙ্গ, এখন আমরাও দেখছি যে আসলে এই যার শক্তি আছে কয়েকজনকে একত্রিত করে কোনো একটা পরিস্থিতি তৈরি করতে পারছে নিজের কোনো সুবিধা আদায় করার জন্য, এই পরিস্থিতি বা বাস্তবতাগুলো তো আসলে নির্বাচন কমিশন বলুন, আইন শৃঙ্খলা বাহিনীকে তো নানাভাবে তার যে ঘুরে দাঁড়ানোর প্রশ্নে তাকে বারবার হোঁচট খেতে হবে বা বারবার তাকে একটা উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে, একটা শঙ্কার মধ্যে থাকতে হবে, একটা ভয়ের মধ্যে থাকতে হবে। কারণ যারা আমরা দেখেছি আমাদের দেশে অতীতে জাতীয় নির্বাচনগুলোতে, সেটা শুধু বিগত 15 বছরের ক্ষেত্রে বলছি না, একেবারে আরও পিছন থেকেই বলছি, যে সেটা হচ্ছে যে যারা প্রভাবশালী থাকেন, সেটা দলের ক্ষেত্রে বলুন অথবা প্রার্থীর ক্ষেত্রে বলুন, তারা নির্বাচনী মাঠ বা নির্বাচনী পরিবেশ বা ভোট কেন্দ্র তারা তাদের নিয়ন্ত্রণে রাখতে চান। এই যে নিয়ন্ত্রণে রাখার যে মানসিকতা, এই মানসিকতা থেকেই কিন্তু আসলে আমাদের এই গণতন্ত্রের জন্য যে অশনি সংকেতের ধরনগুলো তৈরি হয় বা উদাহরণগুলো তৈরি হয়। তো এই যে বাস্তবতা বা প্রসঙ্গগুলো তো আগামী নির্বাচনটি সুষ্ঠু করার প্রশ্নে কিংবা অংশগ্রহণমূলক করার প্রশ্নে কিংবা আরও বেশি
নির্বাচনে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে জবাবদিহিমূলক আচরণে অভ্যস্ত করার প্রশ্নে এগুলো কিন্তু আসলে অনেকগুলো ঝুঁকি আছে। এখন এই ঝুঁকিগুলো জাতীয় নির্বাচনে সবসময় ঝুঁকি থাকে। হয়তো এবারের বাস্তবতাটা ভিন্ন, যে গণঅভ্যুত্থানের পরে নির্বাচনটি হচ্ছে, এত বড় একটি গণঅভ্যুত্থানের পরে। তো এই জায়গাতে সবচেয়ে ভালো সমাধান হলো যে যদি সমন্বিতভাবে নির্বাচন বা সরকারের নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে এই নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করার জন্য কাজ করেন, তখন এখান থেকে একটা ভালো ফলাফল তৈরি হবে। এর মধ্যেও একটা ভালো খবর হচ্ছে যে প্রায় 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য অথবা এই 3 বাহিনীর সদস্যরা আরও বেশি সংখ্যায় তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রশ্নে নির্বাচনের আগে কিংবা তার নির্বাচনের পরবর্তী কয়েকদিন ধরে। তো এটি একটি আশার খবর যে যারা নির্বাচনকে ভুলণ্ডিত করতে চান বা নির্বাচনী পরিবেশকে বানচাল করতে চান, তারা সেটি পারবেন না বলে আমরা মনে করছি। তবে এই কাজটি আইনশৃঙ্খলা বাহিনী যত দ্রুততার সাথে নিজেদেরকে ঘুরে দাঁড়াতে পারবে বা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে, ততই নির্বাচনটি সুষ্ঠু হওয়ার প্রশ্নে অংশগ্রহণমূলক হওয়া, জবাবদিহিমূলক হওয়া, মানুষের যে খুব ভয়হীনভাবে ভোট প্রদান করার যে পরিবেশ, এই প্রসঙ্গগুলো তত বেশি তৈরি হবে। কারণ যারা ভোটার তারা কিন্তু খোঁজ নেবে যে ভোট কেন্দ্রের পরিবেশ কি। সরকার বা নির্বাচন কমিশন যতই গণমাধ্যমে বলুক বা বিবৃতি দেখ না কেন, এখন সাধারণ মানুষ নিজে খোঁজ নিয়ে ভোট কেন্দ্রে যাবে। তো দেখা গেল বলা হচ্ছে যে কোনো ধরনের অস্থিরতা নাই, কিন্তু ভোটার খোঁজ নিয়ে দেখলো যে ভয়ের জায়গা আছে বা ভয়ের পরিবেশ আছে, ভোটার কিন্তু এই জীবনের ঝুঁকি নিয়ে ভোট কেন্দ্রে যাবে না। তো এটি নিশ্চিত করা প্রয়োজন। তো আমরা মনে করি যে সমন্বিতভাবে এই কাজগুলো করার মতো যে পদক্ষেপ, প্রয়োজনীয় যে পদক্ষেপ, এবং যারা এই পরিস্থিতিকে নির্বাচনকালীন পরিস্থিতিকে অস্থির করতে চায়, নানাভাবে এখানে অশান্ত করতে চায়, নানা ধরনের অগণতান্ত্রিক প্রসঙ্গগুলোর কে সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। আর এই যে বিভিন্ন সময় অভিযোগ কিংবা নাশকতা সৃষ্টির অভিযোগের কথা আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কারা সেটা করতে পারে, কারা সেটা করার পরিকল্পনা আছে, এটি তারা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অনুসন্ধান করে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারলে এই পরিস্থিতি অনেকটাই ভালো হবে। স্যার